শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসী যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। শোকের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছে, তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবো একটু পরেই সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা সেটি দেখছি সরবরাহকারীরা আরামে, কৃষকরা ঋণের জালে, কৃষিযন্ত্রে সরকারি ভর্তুকির লোপাট, ধরাছোঁয়ার বাইরে কৃষিযন্ত্র সরবরাহকারী কোম্পানিগুলো। কম্বাইন হারভেস্টার বিক্রি হয়েছে 28 থেকে 38 লাখ টাকায়, প্রতিটি যন্ত্রে ভর্তুকি ছিল 15.75 থেকে 22.50 লাখ টাকা। ভর্তুকির টাকা সরকার পরিশোধ করত সরবরাহকারী যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য আমরা দুদকে চিঠি দিয়েছি। একই সঙ্গে আমরা এইসব সরবরাহকারীকে কালো তালিকাভুক্ত করবো, নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। দর্শক, আমরা দেখেছিলাম যে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির বিপ্লব ঘটে গেছে পুরো বিশ্বে। এখন আসলে আগে যে আসলে মানুষকে দিয়ে কাজ করানো, সেই জায়গায় আমরা দেখছি যে কৃষিতে কিন্তু মানুষের কাজ করার অনীহা অনেক জায়গায় তৈরি হয়েছে। ফলে কৃষিতে যাতে যন্ত্রপাতির উদ্ভব ঘটানো যায়, অল্প জায়গার মধ্যে অল্প সময়ের মধ্যে অনেক মানুষের কাজ দ্রুত সময়ের মধ্যে করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশও সেই উদ্যোগ নিয়েছিল বিগত সময়ে যে কৃষিমন্ত্রী ছিলেন আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু কৃষির উন্নয়নের চেয়ে বেশি জোর দিয়েছিলেন কৃষি যন্ত্রপাতিতে, এবং সেই জায়গা থেকেই যারা সরবরাহ করেছিলেন তাদেরকে বিপুল পরিমাণ সুযোগ দেওয়া হয়েছে অবৈধভাবে আসলে টাকা কামানোর জন্য, এবং একই সাথে কয়েক গুণ পরিমাণ দাম বৃদ্ধি আসলে দেখিয়ে সেগুলো আসলে টাকা নেওয়া হয়েছে, সেগুলো আসলে পকেট কাটা হয়েছে। কিন্তু আসলে বাস্তবিক অর্থেই যা তৃণমূল পর্যায়ে কৃষক রয়েছেন তারা কিন্তু এগুলো সুবিধা পায়নি। সেটি নিয়ে একটি সংবাদ ছিল আমরা দেখলাম। এর পাশে আমরা একটি সংবাদ দেখছি, চলতি সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ দেবে ইসি। গতকালকে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনার সচিব আক্তার আহমেদ তিনি কিন্তু বিষয়টি স্পষ্ট করেছেন যে নির্বাচনের যেই সাময়িক স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তারা করে যাচ্ছেন, এবং যতগুলো প্রস্তুতিমূলক সভা দরকার সেগুলো তারা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন। এবং চলতি সপ্তাহে আসলে যে নির্বাচনী রোডম্যাপের কথা আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টাও বলছিলেন, এবং এর আগেও আমরা দেখছিলাম উপদেষ্টার নির্বাচন নিয়ে নানান ধরনের কথা বললো। এখন কিন্তু প্রায় সব ধরনের যত উপদেষ্টা রয়েছে তারা সবাই কিন্তু একই কথা বলছেন যে আসলে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে সেই দিক থেকে নির্বাচন কমিশনও সেই বিষয়টিকে মাথায় রেখেই তফসিল কীভাবে ঘোষণা করা যায় সেটি নিয়ে রোডম্যাপ যেটি রয়েছে, নির্বাচনের যে রোডম্যাপ সেই রোডম্যাপ ঘোষণা করবেন, এবং সেখানে নিশ্চয়ই আসলে কবে তফসিল ঘোষণা হবে, কবে নির্বাচনের দিনক্ষণ হবে সেটিও আসলে থাকবে। এর পাশে আমরা একটি ছবি দেখছি, যেই ছবি আসলে কথা বলছে। আমরা দেখছিলাম যে যেটি বাংলাদেশে গতকালকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল, 5 জেলের মৃত্যুর ঘটনা। তারা রাস্তার পাশেই একটি গাড়িতে তারা বসা ছিলেন, সেখানেই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ির উপর দিয়ে চালিয়ে যায়, এবং সেখানে 5 জেলে কিন্তু মারা যায় একই জায়গার। সেটি আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা, যারা অনেকেই আমরা দেখছি যে গতকালকে থেকে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল যে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিও কিন্তু মারা গেছেন। ফলে এই যে স্বজনহারাদের কান্না আর্তনাদ, সেই কান্নায় আর্তনাদে কিন্তু ভারী হয়ে রয়েছে চিটাগাং এই জায়গাটি। রোহিঙ্গা প্রত্যাবাসনের সুখবর চায় সব পক্ষ, কক্সবাজারের সম্মেলন, জেলেনস্কির সঙ্গে বৈঠক, দরকার ত্রিপক্ষীয় বৈঠক ট্রাম্প। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রকৃতির প্রতি সদয় না হলে মাছও হারিয়ে যেতে পারে। আজও করা যাবে মনোনয়ন সংগ্রহ, ডাকসু নির্বাচন, শিবির অধিকারের পূর্ণাঙ্গ প্যানেল, বিশৃঙ্খল ছাত্র দল প্যানেল ঘোষণা করবেন তারেক রহমান। 18 হলে মনোনয়ন নিয়েছে 1226। দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আমাদের অতিথির সাথে। আরও একটি পত্রিকার সংবাদ শিরোনাম আমরা দেখে নিতে চাই, রয়েছে নয়াদিগন্ত পত্রিকা। নয়াদিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করেছে, কাতরাচ্ছিল গুলিবিদ্ধ তাই, মৃত্যু উপভোগ করছিল, পুলিশ ট্রাইব্যুনালে লোমহর্ষক জবানবন্দি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্র, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক সম্মাননার সনদ প্রদান করেন। বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে আইন করছে সরকার। মৎস্য সম্পদ রক্ষায় পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ডিবির হারুন সহ বরখাস্ত 18 পুলিশ কর্মকর্তা। ঢাকার সাথে সহযোগিতায় শক্তিশালী করতে চায় ইসলামাবাদ। বেশি দামে কিনতে হচ্ছে কৃষককে, সার সংকটের পেছনে কারা? সাংবাদিকদের ব্রিফ করছেন ডাকসু নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা। ডাকসুর কেন্দ্রীয় সংসদে ফর্ম সংগ্রহণ 565, 18 হলে 1226, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্র শিবিরের। ছাত্রদলের সিদ্ধান্ত দেবেন তারেক রহমান। গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জামায়াতের।
সাবেক আইজিপি জাবেদের বিরুদ্ধে পরোয়ানা, জঙ্গি নাটক সাজিয়ে 7 যুবক হত্যা, একযোগে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন। দর্শক, আমরা দেখলাম যে ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। সেখানে ছাত্র থেকে সবার মধ্যেই আমরা দেখছি যে বিগত সময়গুলোতে যখনই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তখন কোনো একটি দলের আন্ডারে আসলে সেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এবারে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, ফলে সবার প্রত্যাশা যে অন্যান্য বারে আসলে সরকার দলীয় যেই সংগঠন থাকে তাদের একটি প্রভাব থাকে, এবং সেই জায়গা থেকে আমরা দেখি যে সরকার দলীয় সংগঠন থেকে বেশিরভাগ সময় প্যানেলের বেশিরভাগ সদস্যরাই নির্বাচিত হয়ে থাকেন। এবারে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং একই সাথে জাতীয় নির্বাচনের আগে যেহেতু একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা অনেক, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরও প্রত্যাশা রয়েছে অনেক যে এই নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হবে, যেখানে আসলে কোনো দলের কোনো মতের আসলে পক্ষে কেউ সাফাই গাইতে পারবে না। ছাত্ররা নির্দ্বিধায় তাদের যে ভোট রয়েছে, তাদের যে ছাত্র প্রতিনিধি রয়েছে সেটি তারা নির্বাচন করবেন, এবং সেই লক্ষ্যে আমরা দেখেছিলাম গতকালকে মনোনয়ন সংগ্রহের শেষ দিন ছিল, অনেকেই সেখান থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন এবং অনেকেই পূর্ণাঙ্গ প্যানেল, বিশেষ করে ছাত্র শিবির গণ অধিকার যারা রয়েছেন তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন। তবে গতকালকে কিছু বিশৃঙ্খলা অবস্থা ছিল ছাত্র দলের, এবং সেখান থেকে তারা কিন্তু ঘোষণা করেছেন যে তাদের যে প্যানেল ঘোষণা সেটি আসলে তারেক রহমানই আজকে হয়তোবা সেই প্যানেল ঘোষণা করবেন। দর্শক, আমরা শুরুতেই যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি। রলি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জনাব রফিকুল ইসলাম রলি, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমরা দেখছিলাম, আমরা দুটি পত্রিকার সংবাদ শিরোনাম দেখলাম, এবং আজকে প্রায় সবগুলো পত্রিকায় এই বিষয়টিকে প্রাধান্য দিয়েই সংবাদ শিরোনাম করা হয়েছে, এবং গতকালকে বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়েছে। গতকালকে কিন্তু ডাকসুর যে নির্বাচন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেটির মনোনয়ন সংগ্রহের শেষ দিন ছিল, কিন্তু একদিন সেটিকে বাড়ানো হয়েছে, অর্থাৎ আজকে পর্যন্ত মনোনয়ন নিতে পারবেন। গতকালকে আমরা দেখেছিলাম যে অনেকেই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন, ছাত্রদল প্যানেল ঘোষণা করতে পারেনি। সব মিলিয়ে একটি নির্বাচনী পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এইবারের যে নির্বাচন আমরা দেখছিলাম, যেটি নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যেই, যে প্রতি বছরই যখনই এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় তখনই একটি সরকার দলীয় যে সংগঠন রয়েছে, ছাত্র সংগঠন, তাদের এক ধরনের প্রভাব থাকে। এইবারে আসলে যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এবারে আসলে কেমন নির্বাচন হওয়া উচিত, এবং একই সাথে আসলে এইবারের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলেছেন, আজকে বাংলাদেশের প্রথম সারি বলবো না, সবগুলো জাতীয় দৈনিকের শিরোনাম হয়ে উঠেছে বাংলাদেশের তিনটি বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং মানে আলোচনার কেন্দ্রের মধ্যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন। আপনি নিশ্চয়ই এর মধ্যে প্রায় 565টি ফর্ম বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচনা আসার অন্যতম একটি বিষয় আপনি নিশ্চয় জানেন, গতকাল রাত 9টা পর্যন্ত ফর্ম নেওয়ার সর্বশেষ সময় ছিল, কিন্তু সবাই বলছে যে কোনো একটা কারণে সেই সময়টা বৃদ্ধি করে অর্থাৎ আজ 19 আগস্ট বিকাল 5টা পর্যন্ত করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, মূল দুইটি দল, ছাত্র দল এবং এনসিপি পূর্ণাঙ্গ প্যানেল এখন হয়নি, হয়তো সেই কারণেই সময়টা বাড়ানো হয়েছে বলে অনেকে মনে করছে। তা আমরাও মানে যেটা গণমাধ্যম কর্মী হিসেবে যেটা জানতে পেরেছি, মানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হয়তো এই জন্য একটু সময়টা বাড়িয়ে দিয়েছে, যেহেতু দুইটি বড় দলই, ছাত্র দল এবং এনসিপি, এই মুহূর্তে দুটি বড় দল, তাদের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কতটি গ্রহণযোগ্য হবে, হয়তো সেই জন্য সময়টা বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে একটি সবচেয়ে আকর্ষণীয় বিষয় আপনি তো খেয়াল করছেন কিনা, অবশ্যই খেয়াল করেছেন, ছাত্র শিবির তারা কিন্তু প্রতিটি তিনটি ইউনিভার্সিটিতে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ইতিমধ্যে ঘোষণা করেছে। এবং সবচেয়ে মজার বিষয় যেটা আলোচনা আসছে, ছাত্র শিবির নামে কিন্তু প্যানেলগুলো ঘোষণা করে, বিভিন্ন নাম দিয়েছে আর কি। সেই নামগুলো আলাদা আলাদা নামে তারা তিনটি ক্যাম্পাসেই তারা আলাদা প্যানেল দিয়েছে, এবং এখানে ধর্ম, বর্ণ, গোত্র সকল শ্রেণীকে তারা অংশগ্রহণ করেছে। সবাই হয়তো অনেকে আমরা মনে করি ছাত্র শিবিরে মেয়েদের নেতৃত্ব কতটুকু সম্ভব। আমরা গতকাল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেল দেখলাম, সেখানে দেখতে 4 জন মেয়ে প্রার্থী তাদের নাম ঘোষণা করেছে। এবং আপনারা খেয়াল করেছেন এখানে জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারানো এক মানে আহত
তাকেও তারা প্যানেলে রেখেছে আর কি। তো সেক্ষেত্রে বিশ্লেষকরা এরকম দেখছে ছাত্র শিবির প্যানেলে ভিন্নতা রয়েছে। ভিন্নতা বলতে বোঝাচ্ছে আহ সকলের অংশগ্রহণ রয়েছে। ছাত্র শিবির শুধু ছাত্র শিবির না, সকলের অংশগ্রহণ রয়েছে। আর আর অন্য যারা মানে প্যানেল দিয়েছে তাদের মধ্যে গতানুগতিক ধারাই সবাই বলছে, বা শুধু ছাত্র শিবির ছাড়া। আর আরেকটা যেটা আমরা আলোচনা আসছে, ছাত্রদল বা এনসিপি তাদের ছাত্র সংগঠন তাদের প্যানেল দিকে সবাই তাকিয়ে আছে। তবে আরেকটি বিষয় আপনি যদি খেয়াল করেন, এনসিপি তারা অলরেডি আমরা দেখতে পাচ্ছি দুইটি গ্রুপে বিভক্ত হয়েছে। বিভক্ত হচ্ছে বলতে দুইটি প্যানেল থেকে তারা মানে ফর্ম সংগ্রহ করেছে। তবে দুটি প্যানেল থেকে করলো, যেটা আমরা দেখতে পাচ্ছি যদিও আগামী 25 আগস্ট মানে ফর্ম নেওয়ার পরে প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। হয়তো 25 আগস্টের পরে আমরা মানে জানতে পারবো আসলে কতগুলো প্যানেল হয়েছে, কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করেছে জনাব এই রফিকুল ইসলাম বিষয়টা রনি, আর কি। আমরা আরেকটি বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে নির্বাচন নিয়ে। সেটি হচ্ছে যে আমরা দেখছি যে বিএনপি একটি বড় রাজনৈতিক সংগঠন, সেই জায়গা থেকে অনেক আগে থেকেই ছাত্রদলের যে রাজনীতির প্র্যাকটিস সেটি কিন্তু ক্যাম্পাসে রয়েছে। অন্যদিকে এনসিপি কিন্তু একটি নতুন সংগঠন, সেই দিক থেকে নতুন সংগঠন হলেও আমরা দেখছি এনসিপির যে প্রভাব, এই যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেখানে তাদের বড় ধরনের অবদান ছিল। এদিকে আবার গোছানো সংগঠন একেবারেই ছাত্র শিবির। আমরা ইতিমধ্যে আপনি যেটি বলছিলেন যে তিনটি বিশ্ববিদ্যালয়ে তারা ইতিমধ্যেই তাদের যেই পূর্ণাঙ্গ প্যানেল সেটি কিন্তু ঘোষণা করেছেন। তাদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়নি, যদিও কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিয়েছে এনসিপির মধ্যে এবং ছাত্রদলের মধ্যে। তবে সেই জায়গা থেকে আসলে এবারের যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটি কেমন হবে বলে আপনি প্রত্যাশা করছেন? যথার্থ বলেছেন। এবারের নির্বাচনটি আপনি নিশ্চয় জানেন, 5 আগস্টের পরে সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আহ বাংলাদেশ আওয়ামী লীগের তাদের যে ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরে আহ এখন ক্যাম্পাসে অন্যরকম একটা পরিবেশ বিরাজমান আমরা দেখতে পাচ্ছি। হয়তো 5 আগস্টের আগে যে ছাত্র শিবির ক্যাম্পাসে নিষিদ্ধ ছিল, সেই ছাত্র শিবির এখন তারা প্রকাশ্যে তাদের রাজনীতি করতে পারছে। পাশাপাশি আপনাদের যদি এবং দেখা যাচ্ছে প্রতিটি ক্যাম্পাসে যে মানে ছাত্রদের যে সংগঠন বা ছাত্রদের মানে আহ মৌলিক অধিকার সংরক্ষণের যে সংগঠনগুলো বা ছাত্রদের নিয়ে কাজ করা যে মানে প্রতিষ্ঠানগুলো মানে বিভিন্ন ক্যাম্পাসে রয়েছে, সে সকল জায়গায় শিবিরের আহ বিভিন্ন ধরনের নিয়মিত অনুষ্ঠানগুলা বা নিয়মিত কর্মসূচিগুলো ইতিমধ্যে সাধারণ ছাত্রদের মাঝে আলোচনা আসছে। অন্যদিক যদি আমরা অন্য ছাত্র সংগঠনগুলো যদি দেখি, তাদের ওরকম কোনো কর্মসূচি আমরা গণমাধ্যম কর্মীরা আমরা দেখতে পাইনি। সেই হিসাবে অনেকে বলছে তাদের লোকবল কেমন আছে সেটা থেকে বড় বিষয় হচ্ছে তারা আলোচনায় রয়েছে। সাধারণ ছাত্রছাত্রীরা দেখা যাবে কাদেরকে ভোট দিবে সেটি বড় বিষয় না, আলোচনা ছাত্র শিবির রয়েছে সেটা একটা বড় বিষয়। আপনি যেটা বললেন এনসিপি বড় সংগঠন, আমরা হয়তো 5 আগস্টের আগে এনসিপি কে আমরা বড় সংগঠন বলতে পারবো। আপনারা নিশ্চয় জানেন মানে আমাদের অন্তর্বর্তীকালীন গণঅভ্যুত্থানের পিছনের অন্যতম ভূমিকা ছিল ছাত্র শিবিরের। জনাব রফিকুল ইসলাম স্বাভাবিকভাবে রনি, আমাদের শেষ করতে হবে, সময় একেবারেই কম, একেবারে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। আমি শেষ করছি। আমার ছাত্র শিবির ভূমিকা সেই ক্ষেত্রে যেহেতু মানে ছাত্র শিবির আলাদা হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এনসিপি স্বাভাবিকভাবে একটু দুর্বল হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি আরো একটু দেখেন, এনসিপি থেকে যারা প্রার্থিতা হতে আমরা নাম শুনতে পাচ্ছি, তারা একসময় ছাত্র শিবির সংগঠনের সাথে যুক্ত ছিল। আহ অতএব তো আমরা বুঝতে পারছি মানে ছাত্র দলের পরে অথবা ছাত্র দলের সাথে প্যারালাল অবস্থান রয়েছে ছাত্র শিবির, আর অন্য যে ছাত্র সংগঠন তাদের ওরকম আলোচনা আমরা দেখতে পাচ্ছি না। জি, জনাব রফিকুল ইসলাম রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন এশিয়ান টেলিভিশন প্ল্যানিং এর রফিকুল ইসলাম রনি। কথা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ আরও দুটি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই বিষয়গুলো নিয়ে আমরা নিশ্চয়ই আশা করব যে এবারে যে নির্বাচন সেটি একটি দৃষ্টান্ত হবে জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, এবং সেটিকে ধারণ করেই, সেটিকে লালন করে জাতীয় যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনেও মানুষ নির্বিঘ্নে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারবেন। দর্শক, দৈনিক পত্রিকার খবর নিয়ে এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন, এশিয়ান সংবাদ নির্দেশন এই মুহূর্তে সময় হলো একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।
আমার হাতে যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংমিশ্রণ জানাবো। রয়েছে ইত্তেফাক পত্রিকা, আতঙ্কের জনপদ গাজীপুর, 7 মাসে শতাধিক খুন, উদ্ধার হয় মাথাবিহীন 8 টুকরো লাশ, সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ইসি এই সপ্তাহের ভোটের রোডম্যাপ, ইউক্রেনের নিরাপত্তায় যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র, শান্তি চুক্তিতে জোর ট্রাম্পের। এরপর নিচে দিকে আমরা দেখি ছাত্রদল ও বাকশেষের প্যানেল ঘোষণা হতে পারে আজ। শিবিরের প্রার্থী সাদিক ডাকসুর 28 পদে মনোনয়ন ফর্ম নিলেন 565 জন। এসে আমরা ছবি দেখছি, দুটি পাশাপাশি ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফর্ম কিনছেন ছাত্রদলে বা ছাত্র শিবিরের নেতাকর্মীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে তোলা ছবি। সব উপজেলায় অ্যান্টিভেনম সরবরাহে হাইকোর্টের নির্দেশ। আগামী 2 মাস ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে, মশা নির্মূল করতে হবে, ব্যক্তিগত সতর্কতাও জরুরি। অধ্যাপক এবিএম আবদুল্লাহ। পরিস্থিতি আরও খারাপ হতে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। ডাক্তার মুস্তাক হোসেন। সবসময় চুনোপুটি ধরি, বড় রুই ছাড়া পেয়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার বাইরে এখনও মব সন্ত্রাস চলছে। এবার রয়েছে যুগান্তর, সেই একই ডাকসু নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে 28 পদের বিপরীতে 565 ফর্ম বিক্রি। উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদের অভিযোগ মব সৃষ্টি করে ফর্ম সংগ্রহে বাধা। নির্বাচন কমিশনের সমন্বয় সভা, রাজনৈতিক ভোট কেন্দ্রে বাধা দেওয়ার নির্দেশ। সবসময় চুনোপুটি ধরি, রুই কাতলা ধরা পড়ে না। স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, নবায়নে 1,34,000 কোটি টাকা ঋণ ফের খেলাপি। সাদা পাথর লুট, সিলেটের ডিসি ইভেন্ট ও প্রত্যাহার। হোয়াইট হাউসে বৈঠকের আগে জেলেনস্কি ট্রাম্প, ন্যাটোর স্বপ্ন ছাড়াও ভুলে যাও ক্রিমিয়া। আমি মনে করি না যে যুদ্ধবিরতির প্রয়োজন আছে ট্রাম্প। রয়েছে জনকণ্ঠ, উৎসবমুখর ক্যাম্পাস। ডাকসু নির্বাচন, প্রকৃতির প্রতি সদয় না হলে মাছ ও কপাল থেকে চলে যাবে। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা। সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। রিজভি, জুলাই বিপ্লবে আহতদের 82.5% মারাত্মক বিষণ্ণতায় ভুগছেন। জাকসু মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। যুদ্ধবন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে ট্রাম্প। নতুন ভোট কেন্দ্র হবে না, সীমানা পুনর্নির্ধারণের আপত্তির শুনানি রবিবার। কর্মস্থলে অনুপস্থিতি, হারুন সহ আলোচিত 18 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট নিরসনে নতুন নির্দেশনা। 216 কোটি টাকার দরপত্র বাতিল। বাংলাদেশ প্রতিদিন, ভোট যুদ্ধে ছাত্র সংসদ, মনোনয়নপত্র নিলেও বিভিন্ন ছাত্র সংগঠন। সংগ্রহ জমার সময় বাড়ল একদিন, মবের শিকার ছাত্রদল নেত্রী। আরও ছাড় দেবে বিএনপি, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোতে সংকট। পরোয়ানা, সাবেক আইজিপি 5 জনের বিরুদ্ধে, এক বেরির জন্য 70 জনের অপেক্ষা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা, ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে। চলতি সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ। গুলি করে 3 পুলিশ, জুতা দিয়ে মারিয়ে চেহারা বিকৃত। যাত্রাবাড়িতে নিহত তাইমের ভাইয়ের জবানবন্দি। শেখ হাসিনার মামলায় 12 জনের সাক্ষ্য গ্রহণ শেষ, পরবর্তী সাক্ষ্য কাল। এরপর আমরা একটা ছবি দেখছি, ট্রাম্প জেলেনস্কি বৈঠক, মিত্ররা ধোঁয়াশার ফলাফল নিয়ে। এবার সময়ের আলো, ডাকসুতে ইমেজের খেলা। ডাকসু নির্বাচন, পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে তোড়জোড়। মনোনয়নপত্র নিলেন 132 প্রার্থী। সমালোচনার মুখে সরকার, 1 বছরের প্রকাশনী প্রতিশ্রুত সম্পত্তির হিসাব। এরপরে রয়েছে ডিবি, হারুন সহ পুলিশের 18 কর্মকর্তা বরখাস্ত। সিলেটের নতুন ডিসি সার্ভার আলম। ট্রাম্প জেলেনস্কি বৈঠক, যুদ্ধ থামবে নাকি চাপ বাড়বে। ইসি সচিব জানালেন চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ। জুলাই এডিপি বাস্তবায়ন 1%-এর নিচে। মনোনয়ন লড়াইয়ে বিএনপি নেতারা। প্রথম আলো, ছাত্র রাজনীতিতে পরিবর্তন চান শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন নিয়ে হাসপাতাল ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, জিম্মি রোগীরা। অ্যাম্বুলেন্স সেবাকে একটি নেটওয়ার্কের আওতায় আনতে হবে। বনের জমি উদ্ধারে অগ্রগতি, দূষণ ও পলিথিন বন্ধ হয়নি। সিলেটে পাথর লুটের আলোচনার মধ্যে ডিসি ভ্যানু বদল। তিস্তা প্রকল্পে চীনা ঋণ নিতে চায় সরকার। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারটিকে সংবাদ শিরোনাম করছে, টাকা 707 crore spent in 9 years, dengue still ravaged Dhaka. Expert blame outdated strategy, poor planning and lack of coordination action. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে ডেঙ্গু নিয়ে 100 কোটি টাকা আসলে বাজেট করলেও আসলে সেটি আসলে খুব বেশি ফায়দা দিচ্ছে না। Stone looting, Syrian DSA withdrawn amid flag campaigning event was transferred. Ukraine peace deal possible, says Trump as he meets Zelensky, European leader. Raksu panel begin talking safe. Deadline for nomination collection submission extended by a day.
এরই মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকা শুনলাম আপনাদেরকে জানলাম। দর্শক, আজকে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে এর মধ্যে ডাকসু নির্বাচন ছিল সবচেয়ে বেশি আলোচনার বিষয়, এবং একই সাথে আরেকটি বিষয় আলোচনায় ছিল, সেটি হচ্ছে আমরা দেখছি যে আন্তর্জাতিক যে সংবাদ আসলে প্রাধান্য পেয়েছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধ আসলে থামানোর লক্ষ্যে আসলে ট্রাম্প কিন্তু চেষ্টা করছেন। আমরা দেখছি সেখানে ট্রাম্প কিন্তু প্রথমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পরে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে কিন্তু খুব আশা আসলে খুব বেশি পাওয়া যায়নি। তবে তিনি বলেছেন যে আসলে যুদ্ধ বন্ধ থামা উচিত। সেই জায়গা থেকে তিনি বলছেন আসলে ত্রিপক্ষীয় বৈঠক কীভাবে অনুষ্ঠিত হয়, একই সাথে আসলে ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং একই সাথে ট্রাম্প আসলে এইভাবে আসলে কোনো বৈঠক অনুষ্ঠিত হতে পারে কিনা, এবং সেই বৈঠক আসলে কী ধরনের সিদ্ধান্ত হবে সেটি আসলে একটি দেখবার বিষয়, এবং নিশ্চয়ই আসলে সেটি বসে আসলে সমাধান করা উচিত। একটি মানুষও মারা যাক, সেটি আসলে পুরো পৃথিবীর কেউই আসলে কামনা করে না যে আসলে গুলিতে নির্বিচারে এই ধরনের হত্যা আসলে কারো কাছেই কাম্য নয় বর্তমান সভ্য এই জগতের মধ্যে। নিশ্চয়ই শুধু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধ নয়, ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ রয়েছে সেটি বন্ধ করবার জন্য ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নেবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখাবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।